অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে একটি এলোমেলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ঘুম থেকে উঠে সবার আগেই আমি এখানে মুরগি ভিজিয়ে নিচ্ছি। এগুলো ভোর রাতে যখন সেরে খেতে উঠেছিলাম তখন নামিয়ে রেখেছিলাম। এখন জাস্ট পানিতে একটু ভিজিয়ে রাখবো। আর এখানে 3টা মুরগি আছে, আমি একটা মুরগি উঠিয়ে রাখছি আর 2টো মুরগি কেটে রান্না করব। তো পরবর্তীতে আমি কিন্তু যে মুরগিটা উঠিয়ে রেখেছিলাম সেটাও কেটে নিয়েছিলাম রান্না করার জন্য। আজ শুক্রবার ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আগামীকাল শনিবার সকালবেলায় আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আল্লাহর নাম নিয়ে। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সবলভাবে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। তো জানি না সেখানে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কিনা বা আপনাদের ভিডিও দেখতে পারবো কিনা, তবে কথা দিচ্ছি ফিরে এসে অবশ্যই আপনাদের সাথে কানেক্ট হব। কেউ আমাকে ভুল বুঝবেন না, ভুলেও যাবেন না। আমাকে সবাই মনে রাখবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে মনে রাখবো। সুযোগ পেলেই আপনাদের ভিডিও দেখব, আমি ভিডিও দিতে পারি আর না পারি। তো মুরগিটা আমি ফ্রিজে রেখে আমি চলে আসছি আমার কিচেনের এই কর্নারে যে বক্সটা আছে এটাকে আজকে একটু পরিষ্কার করে নিব। এর উপরে যে কাপড়গুলো ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আয়রন করে এখানে বিছিয়ে আমি জারগুলো আবার নতুন করে সাজিয়ে নিব। গ্রামের বাড়িতে যাওয়ার আগে চেষ্টা করছি রান্নাঘরের পুরো বাসার আমার আনাচে কানাচে যে জায়গাগুলো আছে একটু পরিষ্কার পরিপাটি করে রেখে যেতে। কারণ এগুলো যদি নোংরা অবস্থায় রেখে যাই তাহলে ফিরে এসে এগুলোকে আরও নোংরা পাবো, আর তেলাপোকারা তো একদম রাজত্ব পেয়ে যাবে। আমি বাসায় থাকবো না, আমার পুরো বাসাটা তেলাপোকার দখলে চলে যাবে। সেজন্য বিশেষ করে আমি আমার কিচেনের কর্নারগুলো একটু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে রেখে যাওয়ার চেষ্টা করছি। আর এইবার গ্রামের বাড়িতে একটু বেশি দিনই আমার থাকা হবে। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আমার কিচেনের কাউন্টার টপের যে সিঙ্কের পাশের যে এরিয়াটা সেটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে চুলার পাশের যে এই জায়গাটুকু, এই বক্সটাও আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো আমি কাপড়গুলো বিছিয়ে দিয়েছি আর এখন জারগুলো আমি জায়গায় রেখে দিব। আমার এই যে হলুদ মরিচ রাখার যে জারগুলো, অনেক দিন আগে একটা আপু কমেন্টস করেছিল এই জারগুলো কাচের নাকি প্লাস্টিকের, আর এগুলো আমি কোথা থেকে নিয়েছিলাম আপু এই জারগুলোর দামও জানতে চেয়েছিল। তো এগুলো কাচের, আর এগুলো অনেক আগে আমার মেয়েরও জন্মেরও আগে সম্ভবত এই জারগুলো আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। আর এগুলো মাত্র 150 টাকা দিয়ে আমি নিয়েছিলাম 3টা জার। আর এই যে জারটা দেখতে পাচ্ছেন এই জারটাও আমি তখনই বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। এটার দাম ছিল মাত্র 150 টাকা। আর এখন এই যে জার আমি 99-এ দেখি, কিন্তু যখন দাম করি এগুলোর দাম চায় 350, 550 করে। তো কোথায় 150 আর কোথায় 550, আকাশ পাতাল পার্থক্য। তো কথা বলতে বলতে আমি কিন্তু এই কর্নারটা সাজিয়ে নিয়েছি। গ্রামে যাওয়ার আগে সবাই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে তারপরেই রেখে যায়, কারণ অনেক দিন যেহেতু ঘরটা বন্ধ থাকে তো কেমন জানি একটু অপরিষ্কার নোংরা রেখে গেলে সেটা কিন্তু একটা ভ্যাপসা গন্ধ হয়ে ওঠে। এই যে পরিষ্কার করে রেখে যাব সব কিছু, তারপরও যেদিন বাসায় এসে ঢুকবো তখন কিন্তু অন্য রকমের একটা ঘর থেকে গন্ধ বের হবে। তো আসার পরেও কিন্তু ঝামেলা আছে, পুরো পরিষ্কার ঘর আবার কিন্তু নতুন করে পরিষ্কার করতে হবে। তবে আগে যখন আমি গ্রামের বাড়িতে যেতাম আমার ঘরটর পরিষ্কার করা নিয়ে কোনো ঝামেলাই আমার থাকতো না, বরঞ্চ আমি পরিষ্কার করার বদলে ঘরটাকে আরও অপরিষ্কার করে রেখে যেতাম। কারণ তখন তো আপা ছিল, আপাই সব কিছু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতো আমার ঘরটা আমি যাওয়ার পরে। মোট কথা তার উপরেই সব কিছু ছেড়ে দিয়ে আমি গ্রামে নিশ্চিন্তে চলে যেতাম। এবং যেদিন আমার আসার কথা থাকতো সেদিন বারবার আপা ফোন দিত যে আমি সকালে আসবো নাকি দুপুরে নাকি রাতে, কোন টাইমে এসে আমরা আর কি খাবারটা খাবো। তো সেই অনুপাতে কিন্তু আপা রান্না বান্না করে তারপরে আমাদের জন্য রেখে দিত। বাসায় ঢুকতাম, জাস্ট দরজাটা খুলে আপা সব খাবার দাবার টেবিলে সাজিয়ে দিত, আমরা শুধু ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে যেতাম। তো সেই শান্তির দিনগুলো এখন আর নেই। এই যে বাড়ি যাওয়ার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আর যে মুরগি আমি ভিজিয়েছি সেটা আজকে রান্না করব খাওয়ার জন্য, আর বাকিটা আমি রান্না করে ফ্রিজে রেখে যাব, কারণ যেদিনকে আমি আসব সেদিন তো আবার খেতে হবে। তো অত দূর জার্নি করে এসে রান্না করে
খেতে ইচ্ছা করবে না, আবার সময়ও থাকবে না। তো এই জন্য হচ্ছে আমি এখন বাড়ি যাওয়ার আগে এরকম মাংস রান্না করে বক্সে করে ডিপে রেখে যাই, এসে শুধু ভাত রান্না করি আর ওই তরকারি গরম করে আমরা খেয়ে নেই। আমাদের তো আর এমন কোনো দরদি নেই যে আসার সময় আমাদেরকে খাবার দিয়ে দেবে যে আমরা এসে তারপরে খাবো, এরকমের কপাল আসলে আমার নেই। তো যাই হোক, যেটা নেই সেটা নিয়ে দুঃখ না করাই ভালো। আমি হচ্ছে আমার বেডরুমের ফার্নিচারগুলো একটু ধুলাবালি পরিষ্কার করে নিলাম, আর রান্নাঘর যেহেতু পরিষ্কার করছি, রান্নাঘরের কিছু জার আমি ধুয়ে দিয়েছিলাম। এই বক্সটার ভিতরে তো রোজার প্রথমেই দেখেছিলেন যে আমি এর ভিতরে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম। তো রমজানও প্রায় শেষ, আর আমারও তো ঢাকা শহরে ইফতার করাও শেষ। আমি তো এরপরে আল্লাহ বাঁচিয়ে রাখলে গ্রামে ইফতার করব। তো ছোলা শেষ হয়ে গেছে, বক্সগুলো ধুয়ে আমি জায়গায় রেখে দিলাম। আর এখন নামিয়েছি সব ধরনের কসমেটিক্সগুলো, বাড়িতে যাব, কসমেটিক্স তো কিছু নিয়ে যাব। তো সব কিছু হচ্ছে এলোমেলো হয়ে আছে, সেই যে বাসা চেঞ্জ করছি সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখনও আছে, এগুলো এখনও গোছগাছ করা হয়নি। তো ভাবলাম আজকে গুছিয়ে নেই, কারণ যা নিয়ে যাব সেগুলো হাতের কাছে পাবো না। তো যখন বাসা চেঞ্জ করেছি এই ড্রয়ারটার ভিতরেই হচ্ছে সব কসমেটিক্সগুলো আমার আনা হয়েছিল। যদিও এই ড্রয়ারের ভিতরে আমি কসমেটিক্স রাখি না বা রাখবো না, কিন্তু আপাতত গুছিয়ে আমি এখানেই রেখে যাচ্ছি। আর যা নেওয়ার এখান থেকে বের করে আমি নিয়ে যাব। আমার ড্রেসিং টেবিলটা যেহেতু ছোট, তাই এখানে বেশি কসমেটিক্স রাখা যায় না। আর এই যে জুতার বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার মেয়ের জুতার বক্স। আমি আমার কসমেটিক্সগুলো, বিশেষ করে কানের দুল, তারপরে গলার মালা, এই সেটগুলো আমি এই বক্সেই রাখি। আর বাচ্চাদের জুতার বক্সগুলো কিন্তু খুব কিউট হয় আর খুব মজবুতও হয়, ছোট্ট ভিতরে মানে ছোটো থাকে, ছোটোর ভিতরে খুব দেখতে কিউট লাগে। আর এই ধরনের ঘড়ির যে বক্সগুলো, এগুলো আমি জুয়েলারি রাখার ক্ষেত্রে ব্যবহার করি। তো চাইলে কিন্তু আপনারা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আমার মতো। তো এখানে হচ্ছে আমি এক এক করে সব বক্সগুলো গুছিয়ে রাখছি। আর একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আমি যে কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি কালো হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ। আমার শ্বশুরবাড়িতে আমার কোনো মূল্য নেই, কারণ আমার গায়ের রং কালো। তো এই ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছে যে আপনি তো কালো, তো আপনার স্বামী কি ফর্সা নাকি কালো? তো আমি তাকে রিপ্লাই দিয়েছি যে না, তিনি হচ্ছেন ফর্সা। না, প্রথমে ওই আপু হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার হাজব্যান্ড কি কালো? তো আমি তাকে রিপ্লাই দিয়েছি না। তারপরে হচ্ছে ওই আপুটা আবার আমাকে কমেন্টস করেছে তাহলে কি ফর্সা? আমি তাকে রিপ্লাই দিয়েছি যে জি ফর্সা। তো এরপরে সে আমাকে লিখেছে, তো আপনি কালো হয়েও কালো ছেলেকে বিয়ে করেন নাই, তাহলে তো আপনি কালো মানুষকে পছন্দ করেন না। তো নিজে আগে ভালো হন, তারপরে অন্যকে দোষারোপ করেন। তো আসলে আমি বুঝতে পারি নাই এটা কোন ধরনের কথা, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এই তিন হচ্ছে বিধাতার হাতে। মানুষের হাতে সব কিছু থাকলেও জন্ম, মৃত্যু, বিয়ে কিন্তু মানুষের হাতে নেই। তো আমি চাইলেই কি একটা কালো ছেলেকে বিয়ে করতে পারতাম, বা আমি চাইলেই কি একটা ফর্সা ছেলেকে বিয়ে করতে পারি, বা কেউ কি পারে সেটা বলেন? যার ভাগ্যে যা আছে তাই হবে, বিধাতা যার সাথে যার জোড়া লিখিয়েছে মানে তার সাথেই কিন্তু তার বিয়ে হবে, যার সাথে যার জুড়ি আছে। শুনেছি বিধাতা যখন এই দুনিয়াতে পাঠায় তখনই তার জুড়িটা ঠিক করে রাখে। তো কেউ তো চাইলেই কালো ছেলেকে বিয়ে করতে পারবে না, বা ফর্সা ছেলেকে বিয়ে করতে পারবে না। আমার বিয়ে হয়েছে আল্লাহ পাকের ইশারায়, আমি তো আর ইচ্ছা করে করতে পারি নাই। যদিও আমার ইচ্ছা ছিল না বলতে সেটা না, প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা থাকে, তার পছন্দের একটা মানুষ থাকে। তো তারপরও যার ভাগ্যে যা আছে তাই হবে। আমি কালো ছেলেকে বিয়ে করলাম না, সেটা তো আর আমার অপরাধ হতে পারে না। এই কারণে তো এমন না যে আমি কালো মানুষকে পছন্দ করি না। আমি তো কালো, আমার হাজব্যান্ড তো ফর্সা, আমার হাজব্যান্ডের পরিবারই ফর্সা। তো আমার মেয়েটা তো একটু শ্যামবর্ণ হয়েছে, তো সেটা কি আমার অপরাধ বলেন? আল্লাহ পাক যেভাবে যাকে খুশি তাকে দুনিয়াতে পাঠাবে। আর কেউ তো নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো বিয়েটা করতে পারে না। যতই পছন্দ থাকুক, যতই আর কি সম্পর্ক ভালো থাকুক, কিন্তু তার সাথে যদি তার জোড়া না মিলে, আল্লাহ পাক যদি তার সাথে তার জুড়ি না মিলায়, তাহলে কিন্তু কিছুতেই সেই বিয়েটা সম্ভব না। তো এই ধরনের কমেন্ট যে করেছে, আমার মনে হয় তার কোনো ধারণাই নেই জন্ম, মৃত্যু, বিয়ে সম্পর্কে। সে মনে হয় জানেই না যে এই তিনটা জিনিস আল্লাহ পাক তার নিজের হাতেই রেখেছে, সেগুলো সে মানুষের হাতে ছেড়ে দেয়নি বা কখনো দিবেও না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মুরগিগুলো কেটে নিয়েছি, আর দুপুরে হচ্ছে মেয়েকে একটু পোলাও রান্না করে দিব। আর এখান থেকে দুটো লেগ পিস আমি রেখে দিয়েছি, ওকে রোস্ট করে দিব।
তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। পোলাওটা রান্না করে আমি এই যে এখানে রোস্ট রান্না করে নিচ্ছি আমার মেয়ের জন্য, আমার মেয়ে দুপুরে খাবে সেজন্য। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।